এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি নিহত হবার ঘটনায় ঘাতককে ইঙ্গিত করে মমতা ব্যানার্জির দেওয়া বিস্ফোরক বক্তব্যে তোলপাড় এখন গোটা বিশ্ব। বিশেষ করে মমতার দেওয়া অমিত শাহকে লক্ষ্য করে কাকে দিয়ে খুন করিয়েছিলেন সব জানি, আসল ব্যক্তির নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, এই বক্তব্য আগুনে ঘি ঢেলে দিয়েছে। প্রশ্ন হলো, কার নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে? নাম বললে বাংলাদেশ উত্তাল হতে পারে, গবেষণা করে এমনও 3 জন মানুষকে পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম বিএনপি নেতা মির্জা আব্বাস। জীবনের কথার এই ভিডিওতে উদ্ঘাটন করব কিভাবে মির্জা আব্বাস ফেসে যাচ্ছেন তা নিয়ে, বর্তমান আব্বাস কোথায় আত্মগোপনে আছেন, এছাড়াও এই ঘটনায় ফেসে যাচ্ছে অপর 2 জন ব্যক্তি কারা। অত্যন্ত শ্বাসরুদ্ধকর ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিওটি শুরুর পূর্বেই বলে রাখি, তথ্য দিয়ে সাহায্য করেছেন মইনুল হক, সত্য মিথ্যা যাচাই করেনি জীবনের কথা টিম। মমতা ব্যানার্জি তো পরিষ্কার করেই বলে দিয়েছেন হাদিকে শেষ করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মানে এই ঘটনায় জড়িত ভারত। আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। হাদিও নিজের জীবদ্দশাতেও ভারত থেকে ফোনে হুমকি আসার কথা মিডিয়াতে বলেছেন, এটা রহস্যাবৃত কোনো বিষয় নয়। এখন কথা হচ্ছে, অমিত শাহ তো আর নিজ হাতে হাদিকে মারেননি, যারা মেরেছে তারা বাংলাদেশের। ফয়সাল করিম গুলি করেছে, সেটা তো ভিডিও ফুটেজে আছে, সবাই দেখেছে, সবাই জানে, এখানে নাম গোপন করার কিছুই নেই, এটা প্রকাশিত ও প্রমাণিত সত্য। এই ঘটনায় মূলত ফয়সাল করিম হলো একটা টুল, এরকম আরও টুলস ব্যবহার হয়েছে, যেমন মোটরসাইকেল, পিস্তল বা রিভলভার ইত্যাদি। মমতা যেখানে রহস্য সৃষ্টি করেছেন সেটা হলো স্থানীয় কোনো শক্তি দিয়ে, ব্যক্তি কিংবা সংস্থা দিয়ে কাজটি করানো হয়েছে। এখন অনেকে আওয়ামী লীগের নাম বলবেন, কারণ ফয়সাল করিম তো আওয়ামী লীগের লোক ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ভাড়াটে ফয়সালকে কে ভাড়া করেছিল? মিডিয়াতে শাক দিয়ে মাছ ঢাকতে কয়েকবার বলা হয়েছিল। গাজীপুরের কোনো এক পাতি নেতা নাকি প্ল্যান করেছিল, এভাবে গুজব রটিয়ে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ সেই কথা খায়নি। পিনাকির ভাষায় ওয়াকারের পোদ বালকের কথা খেয়াল আছে নিশ্চয়ই। অনুসন্ধানী সাংবাদিক লন্ডনে বসে রিয়েল টাইম আপডেট দিচ্ছিল, মনে পড়ে এই গল্পগুলো কারা ওই সাংবাদিককে দিয়ে প্রচার করিয়েছিল। নিশ্চিতভাবেই এমন কারো হয়ে ওই সাংবাদিক কাজ করেছিল যারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, অর্থাৎ লন্ডন প্রবাসী ওই সাংবাদিকও হলো সংশ্লিষ্ট টুল। ফয়সাল কাজ করেছে গ্রাউন্ডে, আর সাংবাদিক কাজ করেছে সোশ্যাল মিডিয়ায়। জনসাধারণ ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে দিয়ে ফয়সাল করিমের ভারতে পলায়ন নিশ্চিত করেছে। এদিকে আগে থেকেই জানা গেছে ফয়সাল করিম আগে থেকে অস্ত্র মামলায় জেলে ছিল, কিন্তু তাকে অবিশ্বাস্য দ্রুত গতিতে কিভাবে জেল থেকে বের করে নিয়ে আসা হলো। কি চুক্তি ছিল ফয়সাল করিমের সঙ্গে? তার চেয়েও বড় প্রশ্ন, চুক্তিটি করেছে কারা? উত্তর হচ্ছে কায়সার কামাল। জি, ঠিকই শুনেছেন, বর্তমান ডেপুটি স্পিকার কায়সার কামাল ছিলেন ফয়সাল করিমের আইনজীবী। বড় অঙ্কের লেনদেন ছিল নিশ্চয়ই, তা না হলে হাতে নাতে ধরা পড়া অস্ত্র মামলার আসামিকে বিচারক জামিন দেন কিভাবে? বিএনপির অনেক বর্ষিয়ান ও বাঘা বাঘা নেতাকে পেছনে ফেলে কায়সার কামাল এক দৌড়ে ডেপুটি স্পিকারের চেয়ারে, এই প্রশ্নটি কেউ কখনো করেছেন? কায়সার কামাল টুল নন, তিনি অ্যাক্টর। তিনি হলেন তাদের একজন যাদের দিয়ে কাজটি করানো হয়েছে। এদের কথা মমতা আসলে বলতে চেয়েছেন, যাদের নাম বললে দেশ উত্তাল হয়ে পড়বে। এবার মমতা ব্যানার্জির কথায় ফিরে আসি। ডিজিএফআই কিংবা সেনাবাহিনী, কার নাম বললে কি বাংলাদেশ উত্তাল হয়ে যাবে? হ্যাঁ, যাবে। ডিজিএফআই সম্ভাব্য অ্যাক্টরদের কেউ, অবশ্যই কেউ। কোনো যুক্তিতেই তাদের নাম বাদ দেওয়ার সুযোগ নেই। আমাদের গবেষণায় রাষ্ট্রের গোয়েন্দা কিংবা বাহিনীর অনেক বড় রেড ফ্ল্যাগের মধ্যে আছে, ঠিক যেভাবে রেড ফ্ল্যাগের মধ্যে কায়সার কামাল। তবে এরাই চূড়ান্ত নয়, আরও খেলা বাকি আছে। যে কোনো তদন্তে অর্থের যোগান এবং কে সুবিধাভোগী হলো, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এমন বিষয় যা গোপন করা কঠিন এবং কোনো না কোনো চিহ্ন রেখে যায়। মেন গ্রাউন্ড টুল ফয়সাল করিমকে জামিন করিয়েছেন বিএনপির কায়সার কামাল। জামিন পেয়ে ফয়সাল করিম ইনকিলাব মঞ্চে যাতায়াত শুরু করে দেয়, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ শুরু করে দেয়। ফয়সাল করিমের গার্লফ্রেন্ডের ভাষ্যটি স্মরণ আছে আপনাদের? সে বলেছিল ফয়সাল তাকে বলেছে এমন একটি ঘটনা সে ঘটাতে যাচ্ছে যাতে সারা দেশ কেঁপে উঠবে। তখন সে ফয়সালকে নিষেধ করেছিল, তুমি এই কাজ করো না। ফয়সাল উত্তর দিয়েছিল, এই কাজ সে না করলেও কেউ না কেউ করবেই, অর্থাৎ এটা ফিক্সড অ্যাসাইনমেন্ট ছিল। এবার আসি আরো গভীর আলোচনায়। ফয়সালের বাবাকে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্ট ছিল ঢাকা ব্যাংকে। হ্যাঁ, থাকতেই পারে, আরো কত মানুষেরই তো অ্যাকাউন্ট ঢাকা ব্যাংকে আছে। ও হ্যাঁ, ঢাকা ব্যাংকের মালিক কিন্তু মির্জা আব্বাস। হ্যাঁ,
হতেই পারেন। তাতে কি? ঢাকা ব্যাংকের ফয়সাল করিমের শত কোটি টাকার উপর লেনদেন ছিল, তাতে কি? ব্যাংকে যে শত শত কোটি টাকার লেনদেন হবে। ঘটনার আগের দিনগুলোতে অস্বাভাবিক অ্যামাউন্টের লেনদেন হয়েছে, তো কি হয়েছে এতে মির্জা আব্বাসের কি করার আছে? কিন্তু কথা হচ্ছে, খুবই সীমিত সময়ে অস্বাভাবিক লেনদেন হলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্টকে রেড ফ্ল্যাগ করে, উপরে রিপোর্ট করবেই তো, তাতে কি? কোনো ইনভয়েস নেই, পণ্যের বিনিময় নেই, শুধু নগদ টাকা হস্তান্তর হচ্ছে। এবার কি বলবেন? এখানে কবি নীরব। ফয়সাল যে অ্যামাউন্টগুলো ডিল করেছে সেগুলো ছাড় পেতে ব্যাংকের একেবারে উপর মহলের সম্মতি ছাড়া সম্ভব নয়। যারা ব্যাংকে 8 অঙ্কের নগদ লেনদেন করেছেন তারা সহজেই বুঝবেন। মির্জা আব্বাস শরীফ ওসমান হাদিকে তার সংসদীয় আসনে নির্বাচন করতে চাওয়ায় শাসিয়েছিলেন। হাদির রেকর্ডেড অভিযোগ আছে, যদি এই ঘটনায় ঢাকার গডফাদার জড়িত থাকে তবে মির্জা আব্বাস সেই একজন হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই মমতা ব্যানার্জি যে বলেছেন নাম প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে, সেই নাম মির্জা আব্বাসেরও হবার সম্ভাবনা প্রবল রয়েছে। পাশাপাশি মির্জা আব্বাস এতদিনও সুস্থ হচ্ছেন না কেন, তিনি কোথায় আছেন তা নিয়েও অনেক ধোঁয়াশা রয়েছে। এসব ধোঁয়াশা যেন আব্বাসের প্রতি সন্দেহের তীরকে আরও ধারালো করে। খালেদা জিয়া মৃত্যুর দুয়ারে, সবাই প্রশ্ন তুলছেন তারেক রহমান দেশে আসছেন না কেন। সবাইকে অবাক করে দিয়ে তারেক ফেসবুকে পোস্ট দিলেন দেশে আসার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত নয়, এটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। ঘাতকের গুলির সঙ্গে লড়াই করে যেদিন হাদি আমাদের কাঁদিয়ে বিদায় নিলেন, অর্থাৎ হাদির মৃত্যু নিশ্চিত হওয়ার পর সেদিনই তারেক রহমান ঘোষণা দিলেন কখন তিনি দেশে ফিরছেন। স্বাভাবিক রাজনৈতিক সৌজন্যের দাবি ছিল হাদির জন্য শোক জানানো, কিন্তু তিনি বিজয়ের আনন্দে দেশে ফেরার ঘোষণা দিলেন। অথচ তার মাত্র কয়েকদিন আগে যখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য কাতারের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আসেনি, তখনও তারেক দেশে ফেরার অপারগতা ঘোষণা দিয়েছিলেন। মা ক্লিনিক্যালি ডেড জেনেও যে ব্যক্তি দেশে আসে না, কয়েকদিনে এমন কি হয়ে গেল যে হাদির মৃত্যুর দিনই ন্যূনতম সৌজন্যতা বজায় না রেখে দেশে আসার ঘোষণা দিলেন? দু একদিন পরেও তো দেওয়া যেত, তাই না? এখন প্রশ্ন এসেই যায়, দিল্লি কি তবে তারেক রহমানকে দেশে ফেরার সিদ্ধান্ত দিয়েছিল হাদির মৃত্যুর সংবাদ থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই কি এই টেকনিক? এখানে আরেকটি প্রশ্ন চলে আসে, তবে কি দেশে বড় ধরনের ধামাকা ঘটতে যাচ্ছে সেই পরিকল্পনা তারেক রহমানও জানতেন? কায়সার কামালকে দিয়ে জামিন করানো, মির্জা আব্বাসের সঙ্গে দ্বন্দ্ব, হাদির মৃত্যুর দিনে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা, আত্মভোলা মানুষগুলো এগুলোকেই কেবল কাকতালীয় ঘটনা হিসেবে দেখার কিংবা দেখানোর চেষ্টা করেছে। তারা কোনো রেড ফ্ল্যাগ দেখেনি, দেখতেও চায়নি। মমতা ব্যানার্জি যখন বলে দিলেন কাকে দিয়ে কাজটা করিয়েছেন সবটাই জানি, তখন আমাদের কি কায়সার কামাল কিংবা মির্জা আব্বাসের মধ্যে একজনকে বেছে না নেওয়া ছাড়া উপায় আছে? হাদি নিহত হওয়ায় আওয়ামী লীগের জন্য যদি উদযাপনের বিষয় হয়, সেটা অবাক হওয়ার মতো কোনো কিছু নয়। কারণ এই ফ্যাসিস্টের হাত থেকে এই ফ্যাসিস্টদের হাত তো শিশু, কিশোর ও শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত। কিন্তু হাদিকে বিএনপি শত্রুজ্ঞান করে কেন? হাদির গ্রাফিতি বিএনপি কেন মুছে দিতে চায়? কোনো জবাব আছে? জুলাইকে নিজেদের দাবি করে জুলাই সনদকে বাতিল করতে চায় বিএনপি। হাদিকে নিয়ে কোনো পোস্ট দিলে বিএনপির লোকজন এসে গালাগালি করে। কোনো জবাব আছে? হাদির প্রতি বিএনপির এত ক্ষোভ কেন? কার বা কাদের নাম বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে বলে মমতা ব্যানার্জি দাবি করলেন? কায়সার কামাল, মির্জা আব্বাস কিংবা বিএনপি নয় তো? প্রশ্নটা তোলাই রইল আপনাদের উদ্দেশ্যে, উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।